আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কনস্টিটিউশন নিয়ে আবার হ্যাঁ, এত মজার জায়গায় তো বলতাম বন্ধ করা যাচ্ছে না। বুঝি নাই যে কনস্টিটিউশন নিয়ে এত কথা বলার আছে। হ্যাঁ, 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 মানুষ অনেক কিছু বলে টলে, এখন আমি লাইক আই ডোন্ট ইভেন নো ওয়াই শুড আই ইভেন কেয়ার অ্যাবাউট ইট। তো ওই যে তোর লাস্ট ওই যে এপিসোডে। হ্যাঁ, বল। তোর জুলাই বিপ্লবের পরে যেটা হয়েছিল, আপুদের সাথে যখন দেখা হতো আর কি, বিভিন্ন সোশ্যাল ইয়াতে গ্যাদারিং এ, আপুরা ভাবিরা ওনারা বলতো যে এখন বুঝি রাজনীতির কি মজা। তো সেটাই, সেটাই। সংবিধান পড়তে পড়তে এখন মনে হচ্ছে হাই হাই কত কথা যে বলার আছে। হ্যাঁ, মানে আসলে তো জানতামই না, এবং এটা যে জানা দরকার সেটাও কখনো বুঝতে পারিনি। এই জন্য হুম, আসলে এখন পড়ে ভালো লাগতেছে। তো যেটা হয়েছে, আমি আসলে সংবিধানে পড়ার জন্য মেটেরিয়াল খুঁজতে গিয়ে সেরকম কোনো মেটেরিয়াল পাচ্ছিলাম না। ধর, সংবিধান কি, হ্যাঁ, এটা নিয়ে সার্চ দিলে ধর ইউএস এর উপর বেস করে সংবিধানের বেসিক গুলো বোঝানো হচ্ছিল। তারপর বাংলাদেশ স্পেসিফিক দিলে, এখন তো বাংলাদেশে যে ডিসকাশন গুলো হচ্ছে সেগুলো হচ্ছে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী না প্রধানমন্ত্রী, ইয়েকে প্রফেসর ইউনূসকে কোথায় দেওয়া উচিত, হ্যান ত্যান, বা আগেরটা সংস্কার করা নাকি না, এইসব কারণে না, এই নয়েজের কারণে আমি একদম মানে অথেন্টিক কোনো ধর একটু ইয়েগুলো পাচ্ছিলাম না। বই তো আর নাই, সো আমি অনলাইন মেটেরিয়াল খুঁজতেছিলাম। একটা ওয়েবসাইট দেখলাম, রাষ্ট্রসংস্কার.নেট। তো উনি একজন আইনের লোক, এবং উনি সম্ভবত একটা নতুন রাজনৈতিক দলও খুলেছেন। তো ওনার ওখানে আমি ফুল ইতিহাস পেলাম, তো আমি ইয়েটার লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব। তো ওনার ইতিহাস মানে ওনার ওখানে গিয়ে দেখলাম যে একদম বাংলাদেশের যে রাজনৈতিক পরিমণ্ডল, একদম শুরু সেই ব্রিটিশ শাসন থেকে শুরু করে কিভাবে হুম, আস্তে আস্তে এগুলোকে, এবং কিভাবে কেন এই ইতিহাসগুলো ইম্পর্টেন্ট, ওইটার হুম, একটা সুন্দর একটা সামারি দিয়ে তারপরে এখনকার সংবিধানে কি কি সমস্যা সেগুলো লিখছে। তো কারেন্ট হুম, সংবিধানে ধর মানে এবং কারেন্ট সংবিধানের যে একদম প্রথম যেটা, এবং তারপরে যে 11টা চেঞ্জ হয়েছে, সেগুলো ধর অনলাইনে পাওয়া যায়, উইকিতে পাওয়া যায়, বা গভর্নমেন্টের ওয়েবসাইটে পাওয়া যায়। কিন্তু এই যে হাউ ইট রিলেটস টু আওয়ার হু উই আর, আমাদের হিস্ট্রি, এবং আমাদের মানে মানুষের শাসক যারা ছিল, তাদের ইন্টারেস্ট ভার্সাস মানুষ কিভাবে মানুষকে চাইতো, এই জিনিসগুলোর যে কম্বিনেশন, ওইটা আমার কাছে ওই যে রাষ্ট্র সংস্কার ওয়েবসাইটে হ্যাঁ, মনে হয়েছে একটা সুন্দর সামারি আছে। এগেইন লাইক ধর তুই আমি যখন কথা হুম, বলতেছি, আমরা কিন্তু বলতেছি হ্যাঁ আমার চাওয়ার, ধর তুই একজন মেয়ে নিয়ে পড়াশোনা করিস, মেয়েদের ইয়ে, তুই তোর মেয়ের সাইডটা দিয়ে দেখতেছিস আমার চাওয়ার রিফ্লেকশন কোথায়, বিকজ ইট রাইট, ইজ টাইড উইথ সাম্য, দ্য কনসেপ্ট অফ সাম্য। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে ইন্টারেস্টিং। মানে এটা নিয়ে আসলে অনেক কথা বলার আছে, যেমন তুই তুই যে যেমন। একটা লাস্ট এপিসোডে তুই যখন বলতেছিলি যে তুই যখন পড়তেছিলি দেখতে চাচ্ছিলি যে ফ্যাসিজম যেন আবার না আসে, কনস্টিটিউশন এটাকে কিভাবে বন্ধ করবে বা কনস্টিটিউশনের পাওয়ারটা এখানে কতটুকু, ওইটা নিয়ে একটু বলতো, কারণ আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল জিনিসটা, পয়েন্ট অফ ভিউটা। অ্যাবসলিউটলি, ফ্যাসিজমের ব্যাপারটা কি, ফ্যাসিজমের তো কনসেপ্টই হচ্ছে যে তুই একটা কিছুকে, একটা আইডিয়াকে বা একটা মানুষকে তুই সবকিছুর ঊর্ধ্বে রাখবি। হ্যাঁ, মানে সে হচ্ছে দেবতা পর্যায়ে থাকবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন একটা, আরেকটা আমার ধারণা একটা ফ্যাসিজমের আইডলের মতো হয়ে গেছে, কেউ ওর সমালোচনা শুনতে পারে না। এটা কেন হ্যাঁ, হবে? এটা কেন হ্যাঁ, হবে মানে আমি বুঝলাম না। তার গান আমার ভালো লাগলে লাগবে, নাহলে নাই, মানে এটাই তো হওয়ার কথা, কিন্তু দেখা তুই যাচ্ছে যে ভালো না লাগবে তুই হচ্ছিস গাইয়া, তুই Well, কিছু বুঝোস শুধু না তাই না, আরো অনেক কিছু। শুধু তাই না, মানে আমি দেশদ্রোহী টাইপ কিছু এই ধরনের দেশদ্রোহী, ব্যাপার। দেশদ্রোহী, রাইট, রাইট। মানে রবি একটা ভেরি ঠাকুর, রবি ইন্টারেস্টিং, ঠাকুর। মানে কালচারাল ফ্যাসিজম ব্যাপারটা একটু পড়তে হবে এবং বুঝতে হবে, বাট এখানে এটা যেটা, তো সংবিধানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে তোর জাতির পিতা আর উপর একটা অনুচ্ছেদ আছে, ওটা নতুন অ্যাড হয়েছে। এছাড়াও মানুষের রাইট গুলো তোর বোধহয় চারে সংবিধান, মানে চার অনুচ্ছেদ না কোথায় যাবে, বেসিক রাইটস এর কথায় সেখানে লেখা আছে যে এই বেসিক রাইটস আছে গিভেন এই এই জায়গাগুলো, মানে সংবিধানের আলোকে বা কি যেন, যদি এই ধরনের রাষ্ট্রের আলোকে এই রাইট গুলো আছে। জরুরি যেমন, মানে জরুরি অবস্থায়, যেটা ইয়েতে কি বলে শেখ মুজিবুর রহমান এসে যে জরুরি অবস্থায় সব বেসিক রাইট বাদ হয়ে যাবে, এবং রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতা, এই ধরনের কিছু একদম প্রথম দিকে তুই যে চেঞ্জ গুলো করছিল সেগুলো একটু পড়িস। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে তোর ফ্যাসিজম ছাড়াও তোর মানে মানুষকে কন্ট্রোল করার অনেকগুলো উপায়, মানে যে কোনো কিছুই তুই দেখবি, যেমন আমেরিকার ইয়েতে আছে যে তুমি মানুষের ইন্ডিভিজুয়াল রাইট হচ্ছে সবার উপরে। হ্যাঁ, মানে এটাকে ইয়ে হুম, করে হুম, অনেক কিছু, ইভেন গান রাইটস গুলো মানে কন্ট্রোল করার চেষ্টা করে, রাইট?
কিন্তু এই জিনিসটা বাংলাদেশের ইয়েতে নাই, মানে একটা মানুষ তার হুম। সর্বোচ্চ ক্ষমতা বা সর্বোচ্চ পাওয়ার ফিল করবে that I own this country as long as I don't do harm to others। ব্যাপারটা ঠিক ওরকম না, তুই মানে পদে পদে পড়তে গেলে মনে হবে ও আচ্ছা আমার এই নীতির মধ্যে থাকতে হবে, ওই নীতির মধ্যে থাকতে হবে, এই পার্ট গুলো ছিল, তুই পড়লেই আমাদের বুঝবি। কনস্টিটিউশনে। আমাদের কনসেপ্ট তুই পড়লেই বুঝবি যে এইটার সাথে এইটার সাথে তবে তবে এটা করা যাবে না, সেটা করা যাবে না। মানে এটা হচ্ছে যে হ্যাঁ তোমাকে আমি একটা কথা বলতেছি, বাট এটার মধ্যে আমি এতগুলো প্যাচ দিতেছি, তুমি এগুলা আসলে কোনোটাই আসলে পাবা না, হ্যাঁ। পাবা না। হুম। তারপরে তো ওই যে ছিল যে মানে ওই যে সংবিধানের মধ্যে তোর ওই ইয়েগুলো ঢুকানো হয়েছে, জাতিপিতার প্রতিকৃতি রাখতে হবে। হুম। হুম। আগে ছিল হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি রাখতে হবে সব কার্যালয়ে, সেটা তো একটা ফ্লুইড জিনিস, যে সময় যে অফকোর্স। আসবে। সেটাকে চেঞ্জ করে করা হয়েছে জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতা তো এবং জাতির পিতা মানে ঘোষণা করছে কে, মানে সে তো ছিল বঙ্গবন্ধু 72 পর্যন্ত, তারপরে সে জাতির পিতা হ্যাঁ, হয়ে গেল কিভাবে, জাতির পিতা ঘোষণা করাটাও কিন্তু টোটালি একটা আওয়ামী পলিটিক্স, এগুলো কিন্তু কে খুবই করছে, ইন্টারেস্টিং, মানে বিশাল সেটাও কি পলিটিক্স। গণভোট হয়েছে, সেরকম তো কোনো ব্যাপার না, না। রেফারেন্ডাম তো হয় নাই। তাহলে কয়জনের জাতির পিতা সে? রেফারেন্ডাম তো হয় নাই এসব হ্যাঁ বিষয়ে, কিন্তু তাই কনস্টিটিউশনে ঢুকাই দিছে। কত কনস্টিটিউশনে, ডেঞ্জারাস! মানে ওয়াই ইজ ইট দ্যাট ইম্পর্টেন্ট যে তুমি তাকে এখানে কনস্টিটিউশনের মধ্যে ঢুকায় তুমি তাকে সারা জীবন ইয়ের একটা পথ করলা। তারপরে হচ্ছে আপনার তোর মানে যে কোনো বাক স্বাধীনতা বল, গুমের পার্টটা আমি খুব ভালো করে দেখতেছিলাম, ওই যে তোমার কাউকে কাউকে যদি গ্রেফতার করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে, এটা হচ্ছে ওখানে লেখা আছে। তবে এই 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 তবে, এই এই, তবে আবার তুই তবে, এত লম্বা, এত লম্বা, ও এত মাই গড! এত কিছুর বিরোধী হইলে সেই ক্ষেত্রে 6 মাস পর্যন্ত রাখা যাবে। হ্যাঁ, মানে ওয়াও। এইভাবে করে করে আসলেই মানে এই সংবিধান বা মানে এই ধরনের ইয়েগুলোকে যদি কেউ মানে রাখার চিন্তা করে তাহলে মানে এটা খুব ইজি, যে কারোর জন্যই মানে এটা একটা পথ হয়ে যাবে। ম্যানিপুলেট করা, তাহলে সংবিধান তখন হয়ে যায় যে ফ্যাসিজমের এক্সারসাইজটা তোর কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নিয়ে ফ্যাসিজম করতেছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। যখন দেখ, আমি তো সংবিধান নিয়ে অত কিছু বুঝি না, রাইট? ওই যে এর আগে তো আর সংবিধান ভালো করে পড়েও দেখি নাই কখনো। কিন্তু যখনই আমার কাছে কমন সেন্স থেকে মনে হয়েছে যে পলিটিক্যাল যে হিস্ট্রিটা আমরা ফলো করি বাংলাদেশে, বাংলাদেশে যেভাবে মানুষ ফ্যাসিজমকে বারবার দমাইছে আর ফ্যাসিজম বারবার ফেরত আসছে, আমার কমন সেন্সেই মনে হয়েছে যে না, আমাদের কনস্টিটিউশনে কিছু একটা আছে যেটার কারণে এই ফ্যাসিজমটা বারবার ফেরত আসতে পারে। তো তখন যখন প্রশ্ন উঠলো বিপ্লবের পরপর যে সংবিধান কি রিরাইট করা হবে নাকি রিফর্ম করা হবে, আমি একদম কোনো চিন্তা ভাবনা না করে বলছি যে না, রিরাইট করতে হবে। আমার আরেকটা যেটা চিন্তা ছিল, ওই যে তোকে গত পর্বে আমি যেটা বলছিলাম যে আমরা তো এগুলো সব ইংলিশ ল থেকে শিখছি, ব্রিটিশদের শিখায় দেওয়া, এগুলো অর্গানিক কিছু না। হাউ অ্যাবাউট উই ট্রাই টু ডু সামথিং অর্গানিক, ওয়াই নট? আমরা যদি, ওয়াই নট, আমাদের সে ক্যাপাসিটি আছে। আমরা তো গোলামির জাত বলে তো আমাদের চিন্তা ভাবনা গোলামি 200 বছর 250 বছর ছিল, ওখান থেকে তো মুক্তি হইতে হবে। দেখ আসিফ মাহমুদ একটা ইয়ে করছে, এই ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যে মানুষ দেয়ালে দেয়ালে সংবিধান লিখে গেছে। তো আমি তখন আসলেই বসে বসে তখন গ্রাফিতি গুলোতে কি লেখা ছিল দেখলাম, ওই যে এরকম কি কথা আওয়াজ উঠা, মানে আই নিড টু হ্যাভ মাই ভয়েস এন্ড দেন আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন। ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা তাদের জন্য অসম্ভব রকমের ইম্পর্টেন্ট। এই যে তুই যেটা বললি অর্গানিক, এক্স্যাক্টলি এটাই হওয়ার কথা। এই যে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে যে ইয়েতে গেল, আবু সাইদের বাসায় গিয়ে গেল, এবং সে ওখানে বসে বলল যে দেশ কিভাবে চালাইতে হবে সেটা এখানে শিখতে আসছি, ওর ওর এখানে শিখতে আসছি। এই যে কথাটা, দ্যাট হুম। ইজ ইম্পর্টেন্ট। তুমি গ্রাম ওয়াও। থেকে প্রতিটা গ্রামের মানুষ এবং একদম গ্রাসরুট থেকে তুমি শুনে দেখবা যে তারা কি চায়, এক একজন এক একটা চাবে, সেটাকে তোমার নিজের ভাষায় ইয়ে করতে হবে। মানে ফরহাদ মাঝারকে তো অনেকে অনেক অপছন্দ করে, ওনার কিন্তু ওনার এই কথাটা আমার খুব ভালো লাগছিল, যে খালেদ মহিউদ্দিনের টক শোতে বোধহয় বলতেছিল যে এই আমি যদি একটা গ্রামের ছোট স্কুলের একটা মেয়ের সাথে বসি এবং বলি যে তুমি কি চাও, তো বলে কি আমি আবার কি চাবো, আমার কি আকাঙ্ক্ষা, এই ধরনের কিছু একটা। তখন উনি বলছে কেন তুমি বইয়ের গাছ পছন্দ করো না, বলে হ্যাঁ করি। বলে তোমার স্কুলের চারপাশে কোনো বইয়ের গাছ নেই কেন, এটাই তো তুমি চাইতে পারো যে তুমি যেগুলো হ্যাঁ। পছন্দ করো সেইটার প্রতিফলন তোমার আশেপাশে থাকবে, এবং এই হুম। পার্টটাই এইভাবেই ছোট ছোট জিনিসগুলো তোর মানে বৃহৎ আকারে রাষ্ট্রের পর্যালোচনা, এটাই তো হওয়ার কথা, রাষ্ট্র তো সার্ভ করার হ্যাঁ। কথা, হ্যাঁ। রাষ্ট্র তো আচ্ছা শাসন নুসরাত, করার কথা না। এই যে সংবিধান নিয়ে রিফরমেশন বা রিরাইটিং, এটা নিয়ে যত আলাপ আলোচনাগুলো হচ্ছে, তুই তো এই যে আমাদের পডকাস্টের জন্য যদ্দূরই ফলো করছস, তোর তোর কাছে কি মনে হয় ইট বিকেম অ্যান এলিট প্রজেক্ট? কোর্স অফকোর্স, আই মিন
আমি হচ্ছে সংবিধান কমিশন আসলে কিভাবে কাজ করবে সেটা তো এখনো বলে নাই। ওরা তো ধর 3 মাস পরে রিপোর্ট দিবে এবং কি করবে, এবং সেটার জন্য আমি দেখছিলাম যে নাগরিক কমিটি নামে একটা গ্রুপ বোধ হয় জেলায় জেলায় গিয়ে মানুষের সাথে কথা বলার শুরু করছে, প্রসেস শুরু করছে। এটা কি এবং রাষ্ট্র থেকে, আমাদের মানে সরকার থেকে, নাকি ভলান্টারি? ভলান্টারি হইলেও এখন স্টুডেন্টরা তো সব জায়গায় আছে, মানে মাহফুজ হুম। আলম যেমন এই জিনিসটা নিয়ে খুব কথা বলে, বললে যে পোস্ট ইডিওলজিক্যাল সংবিধান থাকতে হবে। আই ডোন্ট নো হোয়াট হি হ্যাঁ, মিন বাই দ্যাট, বাট সে কিছু একটা বলতেছে যেটা মানে হচ্ছে সেটা 72-এর সংবিধান। সে এটাই বলছে যে 72-এর সংবিধান বেয়ে ফ্যাসিজম আবার উঠবে। হ্যাঁ। হ্যাঁ, ওইটাকে এইটা বলতেছে এবং এটা যে কেউ মানুষের সংবিধান পড়লেই বুঝবে যে এটা যে হ্যাঁ, আবার উঠবে। যে হ্যাঁ, না, সাধারণ একটা মানে সমস্যা। এখানে আরেকটা সমস্যা যেটা নুসরাত আমার কাছে মনে হয়, সরি তোকে আমি বারবার ইন্টারাপ্ট করি, না সেটা না হচ্ছে না। যে মেয়েরা কেন সংবিধানের সাথে সম্পর্ক খুঁজে পায় না, বা মনে করে যে এটা তো আমার কোনো কিছু না। কারণ সংবিধানের আলোচনাটাকে তো মেয়েদের কাছে আনা হচ্ছে না, সাধারণ জনসাধারণের কাছে আনা হচ্ছে না। তো যেসব এটা ডিসকাশন তো শুনলে মনে মাথা হয়, ব্যথা করে। এটা তো মনে হয় জাস্ট এলিট এডুকেটেড প্রফেসররা ছাড়া কারো কাছেই আসতেছে না। তুই যখন বারবার মেয়ে বলিস না, তখন না আমি মানে চিন্তা করে, আচ্ছা মেয়ে কেন, একজন কম শিক্ষিত গ্রামের মানুষেরও তো একই অবস্থা, মানে সেই, ওয়ার্ড। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তুই মেয়েটাকে একটা উদাহরণ হিসেবে যদি ধরস, আচ্ছা, আমি ওইটাই হুম, বলতে চাচ্ছি যে এটা এমন একটা এলিট প্রজেক্ট হয়ে গেছে, যেখানে শুধু মনে হচ্ছে যে না, আমরা যদি কথা বলি, তুমি কি জানো। দেখ, এই আমি কিভাবে দেখি জিনিসটাকে, একটা অ্যাবিউসিভ ডোমেস্টিক ভায়োলেন্স আর অ্যাবিউসিভ রিলেশনশিপে কিন্তু একটা মেয়ের কনফিডেন্সকে, আমি যেহেতু ফ্যামিলি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ভায়োলেন্স নিয়ে আমার স্পেশালিটি, ওই জন্য ওইটা দিয়ে উদাহরণ দিচ্ছি। মেয়েটাকে কিন্তু কনফিডেন্সটা কিভাবে ভাঙা হয় জানোস, বারবার কিন্তু সে শুনে তুমি কি জানো, মানে তোমার এখানে আবার কি বলার আছে, বেশি মাতব্বরি করো না, এই যে কথাগুলো। আহ, সেম জিনিসটা রাষ্ট্র আমাদের সাথে করে। তুই দেখিস রাষ্ট্রের সাথে ফ্যাসিজম কিভাবে আসে, যখন রাষ্ট্রের সাথে সাধারণ মানুষের সম্পর্কটা অ্যাবিউসিভ রিলেশনশিপে টার্ন নেয়। রাষ্ট্র তখন একটা মেয়ে, একটা মেয়ে না, তোর কথাতেই ফেরত আসি, একটা রিক্সাওয়ালা কেন সংবিধান নিয়ে কথা বলতে চায়, পারে না, বা হ্যাঁ কেন পারবে ভয় না, পেয়ে হ্যাঁ যায়। হ্যাঁ ভয় হ্যাঁ। পেয়ে যায় কারণ রাষ্ট্র তাকে ওই কনফিডেন্সটা গ্রো করতে দেয় নাই, যে হুম। না, ইউ ক্যান টক অ্যাবাউট ইউর রাইটস, ইউ হ্যাভ রাইটস। এখন ওই রিক্সাওয়ালাকে তার, সে তার মতো করে বলবে সে তার রাইটস কথা, সে তো হয়তো এলিটদের ওয়ার্ড গুলো ইউজ করতে পারবে না, বাট হি হ্যাজ সামথিং টু সে। কাজের বুয়া, হি শি হ্যাজ সামথিং টু সে। হ্যাঁ অ্যাবসলিউটলি। রাষ্ট্রকে ওই ওই ভাষাটা বুঝে নিতে হবে। সমস্যা হচ্ছে সেম এলিটরাই সবকিছু দখল করে আছে, এই যে বিপ্লবের পরে দেখ। এটা হ্যাঁ, পুরোটার মধ্যে না আমি জাস্ট কলোনাইজেশন আর রেসিজমের সব ছাপ দেখতেছি, সব মানে আমি পুরো হচ্ছি প্রভু। স্ট্রাকচারাল রেপ্লিকেশন। একদম, মানে আমি হচ্ছি প্রভু, মানে একটু পাওয়ারে গেছি, কিন্তু পাওয়ারের ব্যাপার না, এখানে আমি সার্ভ করার জন্য গেছি। তাই না? এই যে কনসেপ্টের ডিফারেন্স, আমার মনে হয় এটা একের পুরোপুরি আমি wrong। ওই যে তোর তোর এখানের মধ্যে উদাহরণ আনি আরিফ সোহেলকে, দোস্ত সমন্বয়কদের মধ্যে ওর কথাগুলো যে আমার কি ভালো লাগে। আরিফ সোহেল কিন্তু একটা খুব সুন্দর কথা বলছে, যে আমাদেরকে স্যার স্যার ডেকে ওরা স্যার বানাই দিচ্ছে। হুম হুম। এই এক্সাক্ট জিনিসটা তুই দেখিস, যেমন সমন্বয়করা উমামা, বিশেষ করে উমামা ফাতিমা, আমি খুবই মুগ্ধ ওনার প্রতি। যখন নর্মাল সালোয়ার কামিজ পরে গেছে, ওইটা নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে, যে ডক্টর হ্যাঁ, ইউনূসের ওই যে ইয়াতে, যে আহ, এইগুলো পড়ে গেছে, মানে ওই যে এলিটদের যে রিপ্রেজেন্ট করতেছে না তারা কিছু কিছু ক্ষেত্রে, আই সবাই লাভ দেখতে দ্যাট। পাচ্ছে। এই যে ওই হ্যাঁ, পড়ছে খাইছে ভাবে কথা বলে, এটা যে আমার কি ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এই সংবিধান নিয়ে আমি মানে ওই যে তুই আরেকটা জিনিস বললি না, যে রিসোর্স পাচ্ছি না। হুম সাদা, তুই আমি আমরা একাডেমিক, নুসরাত হুম দেখ, আমরা যদি রিসোর্স পেতে হিমশিম খাই, হুম একটা সাধারণ ধর একটা সাধারণ মানুষ চিন্তা করছে যে আচ্ছা এত কথা বলতেছে সংবিধান নিয়ে, দেখি তো কি আছে, অনলাইন ঘাঁটতে গেল, হুম সে তো কিচ্ছু বুঝবে না। হুম। এই যে তোর আলাদা করে রাখা এলিয়েনাইজেশন, যেটা যে সংবিধানের পুরো ডিসকাশন থেকে সাধারণ মানুষকে পুরো একটা কোনো ব্রিজ না থাকা, এটাও কিন্তু ফ্যাসিজম ইনেবলার্স। দেখ, ইনফ্লুয়েন্সাররা তাহলে কেন এইসব নিয়ে কথা বলে না বল, মানে ধর যদি হয় যে ওদের ল্যাঙ্গুয়েজ তো ওরাই সবচেয়ে ভালো বুঝে, হ্যাঁ, এই কথাগুলো ওরা বলুক। ছোট ছোট করে ওই যে লিলিপুট ফারহান, সে কি মজা করে কত কিছু বলতেছে, কে শেখ হাসিনাকে নিয়েও ফান করতেছে, তেমনি করে ছোট্ট করে একটা এটাই বলুক। এই হ্যাঁ। যে মানে জনমনের, জনমানুষের ল্যাঙ্গুয়েজের মধ্যে রাষ্ট্র পরিচালনার ডিসকাশন আসলে তারপরে এটা হবে সত্যিকারের একটা মানে জনপ্রতিনিধিত্বের। তখন দেয়াল থেকে আসলে সংবিধান উঠে আসবে। আচ্ছা, তোর সংবিধান নিয়ে কথা বলতে কি আমি আমার একটা পয়েন্ট আমার খুব বলার ইচ্ছে, সেটা তোকে আমি বলি। সেটা হচ্ছে, অ্যাগেইন আমি যেহেতু আমার স্পেশালিটি নিয়ে সংবিধান দেখতেছিলাম, তুই দেখ আমাদের মিশরের যে সংবিধান,
মিশর, ইজিপ্ট, ইজিপ্ট, তারপর তিউনিসিয়া, বাংলাদেশ, এগুলো সবগুলো কিন্তু ওই যে মুসলিম ফ্যামিলি ল বা মুসলিম রাষ্ট্র যেটা আমরা বলি, কারণ রাষ্ট্রের ধর্ম হচ্ছে এগুলোতে ইসলাম। তো মিশরের যে কনস্টিটিউশন, এটা হচ্ছে তোর দুস্তুর মিসরিয়া অথবা দুস্তুর মিসর, কনস্টিটিউশন অফ আচ্ছা। মিশর, রাইট? ওকে। ওদের কনস্টিটিউশনে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে দোস্ত, যেটা আমার এত ভালো লাগছে, আমি যখন পড়তেছিলাম আমি দাঁড়াই গেছি উত্তেজনায়। কারণ ওদের ওখানে কনস্টিটিউশন একটা একদম স্পেসিফিক লিখে দিছে দোস্ত, আমি তোকে ওয়ার্ড গুলো বলি ইংলিশে, সেটা হচ্ছে the state, হ্যাঁ, ensures women empowerment to reconcile the duties of a woman toward her family and her work requirements। হুম। তার মানে হচ্ছে তোর, আমরা যে ইকোনমিক্স এর ক্ষেত্রে, টাকা ইনকামের ক্ষেত্রে আমরা যে মেয়েরা যে সিস্টেমেটিক্যালি ডিসক্রিমিনেটেড হয়ে অনেক পিছায় থাকে, এবং ওই যে মা হওয়ার পর একটা হার্ড চয়েস চলে আসে, কেরিয়ার নাকি সন্তান আর সংসার, এই চয়েসটা যেন একটা মেয়ের সামনে না আসে, সেটা রাষ্ট্র করতে বাধ্য, ওই ফুল সাপোর্ট দিতে। তাহলে এখানের আন্ডারে তো চলে আসে যে ম্যাটারনিটি লিভের অনেক লম্বা হওয়া, যেটা কিনা ফিনল্যান্ড আর আইসল্যান্ডে সবচেয়ে বেশি পায়। দেখ, অথচ একটা মুসলিম কান্ট্রিগুলোতে এটা সবচেয়ে বেশি হওয়ার কথা, কারণ ইসলামে মাদারহুডের ভ্যালু সবচেয়ে বেশি, কিন্তু আমাদের মাদারহুডের সাপোর্ট সবচেয়ে কম। খুবই ইন্টারেস্টিং দোস্ত, দেখ একটা থিওরিটিক্যালি আমরা যেটা পাই তার পুরো উল্টাটা হচ্ছে বাস্তবে। তারপরে তুই দেখ, শুধু মাদারহুডের না, একটা মেয়ে, মা বাদ দে, কারণ একটা মেয়ের আইডেন্টিটি শুধু মা না। তো ইসলামে মেয়েদেরকে যেভাবে লিটারালি সাপোর্ট সিস্টেমটা দেওয়া হয়েছে ফিকাহতে, এনিওয়ে এটা অনেক বড় ডিসকাশন, কিন্তু ইজিপশিয়ান কনস্টিটিউশনে তুই দেখ, এই সাপোর্টটা কিন্তু একটা মেয়ে ইনশিওর করতে রাষ্ট্র বাধ্য। তাইলে ধর আমরা অনেক সময় কমপ্লেন করি না যে আমি শপিং এ গেছি, নামাজ পড়ার জায়গা নেই মেয়েদের, দেন আই ক্যান আস্ক দ্য, আমি রাষ্ট্রকে তখন জিজ্ঞেস করতে পারি, কেন তুমি আমার নামাজ পড়ার ব্যবস্থা করো নাই কেন? এটা আমি জিজ্ঞেস করতে পারি যে আমি মেয়ে হয়েছি বলে তুমি আমাকে নামাজ পড়ার জায়গা দিচ্ছ না, তাহলে তো ডিসক্রিমিনেশন হইলো। তাহলে তো আমি পাবলিক স্পেসে পার্টিসিপেশনের মধ্যে আমি বারবার বাধাগ্রস্ত হচ্ছি, শুধু শুধু নামাজ পড়া না, মেয়ের বাদ দে, ডিজেবল পার্সন, এগেইন আমাদের কনস্টিটিউশনে ফেরত আসে, একটা ডিজেবল পার্সন, ফিজিক্যালি ডিজেবল পার্সন, তার যে র্যাম্প নাই দোস্ত, বিভিন্ন জায়গায় সিঁড়ি, সব জায়গায় সিঁড়ি, তাইলে রাষ্ট্র ওর প্রতিও তো ডিসক্রিমিনেট করতেছে। আমার কাছে মনে হয় কনস্টিটিউশনের ডিসকাশনে এই কথাগুলো আসাটা খুবই খুবই জরুরি দোস্ত। আর কনস্টিটিউশন থেকে তুই দেখ, আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, যে কনস্টিটিউশন থেকে আইনগুলা হয়। তো আইনের মধ্যে যদি একটা আসি, আর ছোট্ট একটা উদাহরণ দিই তোকে, যে তিউনিসিয়ার যে আইন, হ্যাঁ, আমাদের তো হচ্ছে মুসলিম ফ্যামিলি ল, তিউনিসিয়ার হচ্ছে মুসলিম পার্সোনাল ল, যেটা ওদের, ওই আইনটার নাম হচ্ছে তোর ওদের কনস্টিটিউশনের কথাই বলি, তোর ইয়ার কথা বাদ দে, আইনের কথা পরে আসি। ওদের কনস্টিটিউশন যেটা যেটা মাজাল্লাতুল আহওয়াল আর শাকসিয়া তিউনিসিয়া বলে, যেটা হচ্ছে ব্যক্তির মানে তোর মানে এনিওয়ে, তো ওই কনস্টিটিউশনের মধ্যে তোর মেয়েদের পলিটিক্যাল পার্টিসিপেশনের ক্ষেত্রে ওরা একটা খুব চমৎকার জিনিস করছে। ওরা কি করছে দেখ, বলছে যে লোকাল ইলেকটোরাল যে বডি, একদম লোকাল, মানে আমাদের আমাদের বাংলাদেশে এটা কি, কাউন্সিল, লোকাল, লোকাল এটা কি চেয়ারম্যান, যেগুলো হয় একদম লোকাল জায়গা, ইউনিয়ন যেগুলো। ইউনিয়ন টাইপের মনে হয়, একদম আচ্ছা। ধর মানে একদম যে ফান্ডামেন্টাল যেটা রুট, হ্যাঁ, হ্যাঁ। ওদের কনস্টিটিউশন বলতেছে ওই লোকাল ইলেকটোরাল বডির ক্যান্ডিডেট লিস্টের মধ্যেই ইকুয়াল নাম্বার অফ মেন এন্ড উইমেন থাকতে হবে, একদম ওখান থেকে আসতে হবে, ওদের কিন্তু আলাদা কোটা নাই। দেখ, আর আমাদের কনস্টিটিউশনে কিন্তু স্পষ্ট লেখা আছে, তুই কনস্টিটিউশনে ওই যে আমি আবার উমেন দিয়ে সার্চ 50টা মনে হয়। দেখলাম যে 50 জন মহিলা, আরে আবার সেই কোটাতে ফেরত চলে যাইতেছি সবাই। হ্যাঁ, 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 আরে হ্যাঁ, আমি কোটা চাই না রে ভাই, আমার প্রতি সিস্টেমিক ডিসক্রিমিনেশন যেগুলা হ্যাঁ, হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ, ওগুলা দূর করো, হ্যাঁ। ওগুলার এগেনস্টে আমাকে সাপোর্ট দাও, হুম, দেন লেট মি ফ্লারিশ ফ্রম দ্য বটম। হুম, 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 এই টিডিসি এর মতো করো না ভাই, একদম লোকাল লেভেল থেকে তুমি ইকুয়াল পার্টিসিপেশন ম্যান্ডেট করে দাও। হুম, হুম, তখন কি দেখা যাবে যে তোমার এলাকায়, দেখ ইন্টারেস্টিং কনসিকুয়েন্স কি হবে, ধর মগবাজারে হুম, 6 জন পার্টিসিপেন্ট দিবে লিস্ট, 3 জন ছেলে পাইছে, 3 জন মেয়ে ইকুয়াল খুঁজে পাইতেছে না, কোয়ালিফিকেশন পাচ্ছে না, তখন কি হবে, ওই 3 জন ছেলেও আসতে পারবে না, তখন তারা বাধ্য হবে মেয়েদেরকে কোয়ালিফিকেশন স্কিল বিল্ড আপ করতে, যেটা হুম। তোমাকে তো আসতে হবে, নাহলে তো আমি যেতে পারতেছি না। হ্যাঁ, 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 হ্যাঁ। জিনিসটা বুঝছস? That is true. হ্যাঁ, এটা চিন্তাই করিনি, আসলেই তো এইটাই। হ্যাঁ, মানে ওই যে বারবারই যে, যেমন তুইও বোধহয় একটা কথা বলতেছিলি যে সংবিধান রিফর্মের যে কমিটি, তার মধ্যে একজন মাত্র মহিলা মানুষ, মানে একজন মেয়ে কেন মাত্র।
তো এখন এগেইন ওই যে জিনিসটা চলে আসে যে কোয়ালিফাইড কেপেবল কয়জন আছে, বা এদেরকে আসলে জানি না। এটা আরেকটা, হ্যাঁ জানি না, এটা এই এই কোশ্চেনটা না আমার কাছে খুব প্রবলেমেটিক লাগে নুসরাত। কারণ হয় কি জানো, এটাও একটা ওই যে যেমন ব্রিটিশরা যে জিনিসগুলো করছিল, তারা তাদের জিনিস চাপাই দিছে, কারণ তারা বলছে ওদের অর্গানিক, ওদের কোয়ালিফিকেশন, ওদের জিনিসগুলো তো সব বর্বর, ওদের জিনিস। অথচ তারা কিন্তু দেখেও নাই যে আমাদের মুসলিমদের সেই সময়ে লিগ্যাল প্লুরালিজম ছিল, সেই 9th সেঞ্চুরি থেকে, সরি 8th সেঞ্চুরি থেকে মুসলিমদের লিগ্যাল প্লুরালিজম ছিল, যেটা 21st সেঞ্চুরিতে এসে ওয়েস্ট শিখছে এবং ইমপ্লাই হুম করছে। হুম। সেই লিগ্যাল প্লুরালিজমকে ধ্বংস করে দিয়ে ওরা উল্টা বলছে যে ওরা তো বর্বর, ওদের তো কিছুই নাই, ওগুলো কেন আনবো। লিগ্যাল প্লুরালিজম কি জিনিস? লিগ্যাল প্লুরালিজম হচ্ছে তোর যে আইনের ভিতরে ওই ইনক্লুসিবিলিটি, ধর একটা আইনের মধ্যে অনেক রকমের অপশন থাকা, ও অনেকগুলো অপশন থাকার মানুষের জন্য। তো যেমন ফিকাতে যেমন যে জিনিসটা ছিল, যে ইসলামিক আইনে যে জিনিসটা ছিল, যে তোর জন্য একটা রুলস সেটা আমার জন্য প্রযোজ্য না হতে পারে, যদিও তুইও মেয়ে আমিও মেয়ে, কিন্তু হুম, আমার কনটেক্সটের উপর ডিপেন্ড করবে যে আমার আমার প্রতি কাজী কি হ্যাঁ রুলসটা হ্যাঁ দিবে। হ্যাঁ ইট ওয়াজ হ্যাঁ ভেরি কাস্টমাইজড। হ্যাঁ 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 আইনকে যখন কাস্টমাইজড করে ফ্লেক্সিবিলিটি দেওয়া যায়, সেটাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ তোর লিগ্যাল প্লুরালিজম। হ্যাঁ 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 তো এইটা কিন্তু আমাদের ছিল, কিন্তু এটাকে বন্ধ করে দিছে ব্রিটিশরা। সেম জিনিসটা মেয়েদেরকে নিয়ে যখন আমরা কথা বলি, দেখবি এই এই আন্ডারস্ট্যান্ডিং না একদম ফার্স্ট ইমপ্রেশনটাই আসে, কোয়ালিফাইড মেয়ে নাই তো আমরা কোত্থেকে পাবো, এটা তো আমাদের মানে আমরা কি করব, এই টাইপের একটা আসে। তুমি খুঁজছো কতটুকু? হুম কারণ আমি তো দেখি দোস্ত, আমি যে এই যে কোটা আন্দোলনের সময় আমি যে এই যে আমি বললাম যে একটা জুনিয়র লয়ার মেয়ে, হুম আমি তাকে বলি যে তুমি আমার জুনিয়র মেন্টর, I was so impressed the way she clarified legal things to me. হুম 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 যে হুম একটা ছোট মেয়ে, সে মাত্র ল পাশ করছে, সে মনে হয় এখন ইন্টার্ন, সে যেভাবে আমাকে একটা আমার মতো লয়ের কিছু না জানা হুম মেয়েকে হুম যেভাবে সে ক্লারিফাই করতে পারছে, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। হুম এরকম জ্যাম, এরকম মেয়ে আমার ধারণা দোস্ত, যেহেতু আমি মেয়েদেরকে নিয়ে রিসার্চ করি, হাজারে হাজারে আছে, উই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু লুক। আমরা আগেই বলে দেই যে কোয়ালিফাইড মেয়ে নাই। দ্যাটস, আই ডোন্ট বিলিভ দ্যাট দোস্ত, আই ডোন্ট বিলিভ দ্যাট। দ্যাটস এ ফেয়ার পয়েন্ট, দ্যাটস এ ফেয়ার পয়েন্ট। এই জিনিসগুলাই আসলে হয়তো বা আরো ইয়ে করতে হবে। তুই কিন্তু আমাকে বলতে চাইছিলি যে টিউনিশিয়াতে ওরা সংবিধান কিভাবে লিখছে এটা নিয়ে একদিন কথা বলবি। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা, ছোট করে বলি, এটা আমি আলাদা করে না হয় পরে আরেকদিনে, বলবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা তো একদিনের জন্য রাখি, আই থিংক আই নিড হ্যাঁ, টু গো। ওইটাতে ওইটাতে মেয়েদের পার্টিসিপেশন অনেক হাই ছিল। এবং আচ্ছা ওই একটা ছোট্ট করে একটা শুধু ডকুমেন্টারি কথা বলে রাখি, একটা ডকুমেন্টারি আছে ইউটিউবে আছে, আহ, খুব সম্ভব ফোর সিজনস অফ রেভলিউশন। কেউ আচ্ছা। যদি চায় ওই ডকুমেন্টারিটা দেখতে পারবে। আচ্ছা লাস্ট, দোস্ত অনেক কথা বলে কথা শেষ হয় না, তোকে আমি একটা লাস্ট কোশ্চেন করতে চাই, তুই যত বল। ছোট করে বল। সেটা হচ্ছে, তুই কি চাস কনস্টিটিউশনে, তুই কি চাস? বাংলাদেশে আমি আসলে চাই আমাদের, আমি চিন্তা করছি আমি কি চাই। আমি চাই হচ্ছে আমাদের হেরিটেজটাকে প্রোটেক্ট করবে। হ্যাঁ এটা খুব বাংলাদেশের যে একদম পুরনো প্রত্নতাত্ত্বিক যেসব ইয়েগুলো আছে, মানে অ্যাজ আ পার্সন আই এম হ্যাঁ, প্যাশনেট অ্যাবাউট দোজ থিংস। আমি চাই আমার বাংলাদেশের মানে যত পুরনো ইতিহাস আছে সেই জিনিসটা সামহাও এটা প্রোটেক্ট করবে, রাষ্ট্র প্রোটেক্ট করবে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের তোর মাটির সাথে কানেকশন অনেক বেশি, প্রকৃতির সাথে কানেকশন অনেক বেশি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অ্যাডভান্সমেন্টে যেন ওই পার্টটা ভুলে না যায়। এটার জন্য আসলে ডক্টর ইউনূসের যে 3-0 হুম, কনসেপ্টটা আছে যে সে সবাই এন্টারপ্রেনিউর হবে রাদার দেন এমপ্লয়ি। হ্যাঁ এবং হ্যাঁ, নিজেরা কিভাবে ইয়ে করে ছোট ছোট খুব অল্প কার্বন এমিশনের মধ্যে, আমার হ্যাঁ, মনে হয় এই কনসেপ্ট এক্সপ্লোর করার মতো আছে। এই ধরনের বড় ভিশন গুলোকে যদি মানে রাষ্ট্র এমব্রেস করতে পারে, আমার মনে হয় ইট গোজ হুম, ওয়েল উইথ দ্য হিউজ ইয়াং জেনারেশন দ্যাট উই হ্যাভ। হ্যাঁ কারণ এখনকার ইয়াং জেনারেশন তো চিন্তা করবে আমি 50 বছর পরে গিয়ে বাংলাদেশের কি অবস্থা হবে, ওখানে আমি সার্ভাইভ করতে পারবো কিনা। তো এই ধরনের হুম। একটা অবস্থার মধ্যে তার উপর আছে যে এআই জব চলেই যাচ্ছে, তো ওই যে আগের যে মডেল অনার্স মাস্টার্স করবো একটা চাকরি পাবো, এই না, চাকরি তো ওই হয় না। মডেলে কাজ হয় না এখন দোস্ত, কারণ হয় না। আমাদের তো আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোর এনভায়রনমেন্টাল ক্রাইসিসের কারণে বাংলাদেশ হচ্ছে একদম ফোর লাইনের ভিকটিমস, আমরা একদম এক্স্যাক্টলি, ফ্রন্ট লাইনে। এক্স্যাক্টলি মানুষ যে এত ম্যাস ইয়ে করতেছে, ইমিগ্রেট করতেছে, এটার তো কারণও আছে। এই যে হ্যাঁ, ওই ক্লাইমেট রিফিউজি হয়ে যাচ্ছে। জব টবও নাই, প্লাস হচ্ছে বাংলাদেশে ইয়ে হচ্ছে, তো ওরা ওদেরকে ওভাবে দক্ষ করে তোলা এবং একই সাথে ইয়ে এনভায়রনমেন্ট কনসিয়াস হওয়া এবং
becoming a proud person as a Bangladeshi, like who we are, where is our heritage, what do we bring to this world, হ্যাঁ, এই জিনিসগুলোকে কম্বাইন করার জন্য মানে একটা ভিশন থাকবে আমাদের সংবিধানে। এটা হচ্ছে আমার ড্রিম। তোর কি? না, খুবই ভালো বলছোস। আমি আসলে এটা খুবই দরকার আমারটা খুবই আমি চিন্তা করতেছিলাম সেম জিনিসটা যে আমি কি চাই। আমার কাছে মনে হয় না ওই যে জুলাই বিপ্লব, খালি আমি এখন শুধু জুলাই বিপ্লবে ফেরত যাই। জুলাই বিপ্লবকে তো এই যে জেনজির যে রেভলিউশনটা আমরা বলি, এটার অন্যতম আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের পপুলেশন কিন্তু ইয়াং ইয়াং হুম পপুলেশন। তুই দোস্ত ওয়ার্ল্ড ডেমোগ্রাফিকে দেখলে ইট ইজ লাইক ইটস ভেরি মানে খুবই সেই রকম একটা স্ট্যাটিস্টিক যে এত ইয়াং একটা নেশন আমরা। আচ্ছা, এই ইয়াংদের অবভিয়াসলি অর্ধেক মেয়ে, হুম রাইট? আমি ঘুরে ফিরে কেন বিয়েতে ফেরত আসি তো আমার কাছে মনে হয় মেয়েরা না আগালে সমাজ আগায় না। যেমন হুম স্বাধীনতা যুদ্ধ, মেয়েরা না নামলে দেশ স্বাধীন হইতো না। তো আমার কাছে খালি মনে হয়তো ওইটাকে মনে হয় যে ওইটাকে আগে টানতে হবে। ওটা যদি কেউ না টানতে পারে দেশ সামনে যেতে পারবে না, বারবার ডুবে যাবে, নিচে চলে আসবে এদের ভারে। তো আমি কি চাই সংবিধানে? আমার কাছে মনে হয় যে দুইটা, যদি খুব স্পেসিফিক করে বলি, একদম কনস্টিটিউশনে আমি চাই আনপেইড যে লেবার, আনপেইড যে লেবার, শুধু মেয়েরা না, কেয়ার গিভাররাও আছে এখানে। অনেক ছেলে আছে দেখা যায় যে তার মাকে দেখাশোনা করতে হয় বা বৃদ্ধা বাবা মাকে দেখাশোনা করতে হয়। অনেক রকমের সিনারিও আছে। আমি চাই যে রাষ্ট্র আনপেইড লেবারটাকে অ্যাকনলেজ করুক। কিভাবে? আমি জানি না, এটা কথা বলে ডিসকাশন করে বের করতে হবে। শুধু ছোট্ট একটা উদাহরণ দেয়, যেমন ওয়েস্টে যেটা দেখা যায়, যখন মা হয় এবং মারা যখন চাকরি ছেড়ে দিয়ে প্রাইমারি কেয়ারার হয়ে যায়, রাষ্ট্র তাকে একটা রাষ্ট্রীয় ভাতা দেয়। হুম 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 হুম। এবং এটা কিন্তু ওয়েস্ট শিখছে ইসলাম থেকে, কারণ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিন্তু রাষ্ট্রে যে কোনো বাচ্চা জন্ম নিলে বাবা মা একটা ভাতা পাইতো। আচ্ছা। ইজন্ট দ্যাট ভেরি ইন্টারেস্টিং? ইটস ভেরি ফ্যাসিনেটিং। তুই চিন্তা কর, একটা মেয়ে যদি রাষ্ট্রীয় ভাতা পায়, হুম তা এবং রাষ্ট্রকে এনশিওর করতে হবে এটা ওই মেয়েটার হাতে যাচ্ছে, তার জামাইয়ের হাতে নেই, অথবা হুম তার হুম শ্বশুর শাশুড়ি তার বাবা মার হাতে না, হুম মেয়েটার হাতে চাইতে হবে। হুম রাষ্ট্র যদি এটা এনশিওর করতে পারে, তখন দেখবি যে মাদারহুডের মানে ট্রমা নিয়ে যে আমাদের মেয়েদের মধ্যে একটা বিশাল একটা অনেক বড় কমপ্লেক্সিটি, সোশ্যাল এবং ফ্যামিলি কমপ্লেক্সিটি, এগুলো অনেক কমে যাবে এবং মেয়েটা তখন একটা তার ভিত্তি তৈরি হবে সামনে আগানোর। তো হুম এটা আমার একটা স্পেসিফিক চাওয়া আছে। আরেকটা স্পেসিফিক চাওয়া আছে তোর হচ্ছে মা হওয়ার পরের সাপোর্ট সিস্টেম রাষ্ট্রকে এনশিওর করতে হবে। ওই যে ইজিপশিয়ান দস্তুর আর মিস্ট্রিয়াতে যেভাবে লেখা আছে একদম তাদের, তোর দোস্ত এটা চ্যাপ্টার 2 সেকশন 1 আর্টিকেল 11-এ লেখা আছে ওদের কনস্টিটিউশনের। হুম আমি আমাদের কনস্টিটিউশনে মেয়েদের জন্য এরকম কিছু চাই, যেখানে তাকে কেরিয়ার স্যাক্রিফাইস করতে হবে না, আমাকে রাষ্ট্র সাপোর্ট দিতে হবে। যে কারণ প্রচুর মেয়ে আছে দোস্ত যারা কেরিয়ারও চায়, ফ্যামিলিও চায়। আমাকে কেন একটা ডিসিশনের সামনে দাঁড়াইতে হবে যে এই দ্বারা আমি, কেন আমাকে একটা নিতে হবে কেন? জাস্ট হুম বিকজ আমি মেয়ে বলে? একটা বাবা যখন বাবা হচ্ছে তাকে তো এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে না। হুম 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 হুম। সে তো তার পরিবারও আছে, সে তার কেরিয়ারও আছে, তাকে কিন্তু এই ভয়ানক একটা সিদ্ধান্তের সামনে দাঁড় করায় দিচ্ছে না। তাহলে আমাকে কেন দিবে এটা? তো আমি চাই যে মাদের স্পেসিফিক সাপোর্ট সিস্টেম থাকুক, আর ওই যে আনপেইড লেবারটাকে রাষ্ট্র অ্যাকনোলেজ করুক যেভাবেই পারে। হুম। আর ওভারঅল যদি বলি, ওভারঅল কনস্টিটিউশনটা দোস্ত ওই যে তুই যে কথাটা বললি ওই যে সাম্যের ওখানে ফেরত যেতে হবে দোস্ত, সাম্য সমতা। হুম হুম এটা এটা ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি ইন এভরি সিটিজেন্স, এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগে দোস্ত। হুম। এ- এই যে কোনো ধারা এটার সাথে কনফ্লিক্ট করবে, জাস্ট স্ক্র্যাপ করো ওই ধারা, দরকার নাই আমাদের ওইটা। এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাগেন, কারণ ওই যদি কথাটা বলে আওয়াজ উঠা, কথা রাইট। জুলাই বিপ্লবের ভাষাগুলা দেখলেই বুঝবি মানুষ কি চাইতেছিল। ঠিক চাইতেছে। ঠিকই। কি চাইতেছিল ওইটাই আমাদের কনস্টিটিউশনে লাগবে, কারণ ওইটাই তো আমরা চাইছি। হ্যাঁ হ্যাঁ। ঠিকই ঠিকই। না, ভাল লাগলো দোস্ত। আসলে আর অনেক কিছু ইয়ে করার আছে। তুই আহ সংবিধান কিভাবে লেখা হয় ওটা নিয়ে যদি একদিন বসতে পারি তাহলে ভাল লাগবে, মানে মানুষের হ্যাঁ, কথা দিয়ে তুই যেটা বললি 300, আমিও তাহলে একটু দেখবো, তাহলে ওটা নিয়েও একদিন হ্যাঁ, কথা বলবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে দোস্ত। ঠিক আছে, ঠিক ভালো আছে, থাক। কথা হবে তাহলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।